যতই আপনি এদের বলুন না কেন কুকুরের লেজের মতো, এরা ঠিক আপন জায়গায় ফিরিয়া যাইবে। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বা বলি 10ই নভেম্বর লাল কেল্লায় হামলায় যোগ ছিল বাংলাদেশের, অবাক হবেন? অবাক হওয়ার মতো কথা বলছি না। গোয়েন্দা সূত্র বলছে এই বিস্ফোরক নাকি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে। কতটা বিপজ্জনক বুঝুন। লস্কর শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সৈফের উস্কানিমূলক বক্তব্য, অপারেশন সিঁদুরের জবাব দিতে তৈরি তারা, দাবি করেন শীর্ষ লস্কর কমান্ডার। পাক নৌ আধিকারিকদের বাংলাদেশের নৌঘাঁটি ঘুরে দেখার পিছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? 26/11/2019 14 ফেব্রুয়ারি অর্থাৎ পুলওয়ামা হামলা, 22/4 অর্থাৎ পাহেলগাঁও জঙ্গি হামলা, আর একেবারে সাম্প্রতিকতম সংযোজন 10ই নভেম্বর 2025 বা 10/11। ভারতে বাড়ছে কালো দিনের সংখ্যা, আর ততই ঘন কালো হচ্ছে দুই দেশের আকাশের মেঘ। বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রপ্রধানরা বিস্তর নিন্দা গালাগালি করছেন এই দুই দেশকে। কিন্তু দোকান কাটা বলে বাংলায় একটা শব্দ আছে, জানেন তো? যতই আপনি এদের বলুন না কেন কুকুরের লেজের মতো, এরা ঠিক আপন জায়গায় ফিরিয়া যাইবে। কেন দুই দেশের কথা বলছি বা কোন দুই দেশের কথা বলছি, আশা করছি আপনি অনুমান করতে পেরেছেন। হ্যাঁ, আমি বাংলাদেশ আর পাকিস্তানের কথা বলছি। কেন এই দুই দেশের কথা বলছি সেটাও আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে বলবো। হঠাৎ করে এই দুই দেশ নিয়ে কেন এত চিন্তা বাড়ছে বিশ্বের। আমি প্রথমেই আসি ভারতের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ বাংলাদেশের কথায়, যে দেশের সঙ্গে ভারত সব থেকে বেশি সীমান্ত শেয়ার করে। এতদিনে আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন ইউনূস ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সখ্যতা বেড়েছে অনেকটা। হাসিনা যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক ছিল একেবারে আদায় কাঁচকলায়, আরো যদি ভালো করে বলি সাপে নেউলে সম্পর্ক। কিন্তু বর্তমানে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক একেবারে গলায় গলায়। এমনকি পাকিস্তানের উস্কানিতে ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন ইউনূস, বা বলা ভালো এখনো তিনি সেই মন্তব্য করে যাচ্ছেন। আপনি জানেন তো বাংলাদেশে বর্তমানে পাকিস্তানের জঙ্গি সংগঠনের একাধিক নেতা সফর করেছেন। এমনকি এই জঙ্গি নেতারা ভারত বাংলাদেশের সীমান্ত এলাকাও ঘুরে দেখেন। এই মাত্র কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম না, বাংলাদেশে একাধিক জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে, জুলাই আগস্ট আন্দোলনেও তারা যুক্ত ছিল। আর এই জঙ্গি সংগঠনে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে পাকিস্তানের দুটি জঙ্গি সংগঠন। আর এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বা বলি 10ই নভেম্বর লাল কেল্লায় হামলায় যোগ ছিল বাংলাদেশের, অবাক হবেন? অবাক হওয়ার মতো কথা বলছি না। কেন এই কথা বলছি আমি সেটাও জানাবো। দেখুন, লাল কেল্লায় বিস্ফোরণ, একাধিক নিরীহ মানুষের মৃত্যু, এই বিষয়ে বিশ্বের শক্তিধর একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দা করেছে। একমাত্র নিশ্চুপ থেকেছে বা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি দুটো দেশ। কোন দুটো দেশ? বাংলাদেশ, পাকিস্তান, অর্থাৎ দুই বেস্ট ফ্রেন্ড। দিল্লিতে লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের ফরিদাবাদ থেকে 2029 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়, আর তার আগে 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়ে গিয়েছিল। গোয়েন্দাদের আরও অনুমান 350 কেজি বিস্ফোরক এখনো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। গোয়েন্দা সূত্র বলছে এই বিস্ফোরক নাকি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে। কতটা বিপজ্জনক বুঝুন। এবং বাংলাদেশ আর নেপাল সীমান্ত হয়ে এই বিস্ফোরক সম্ভবত ভারতে ঢুকেছিল অনুমান করছেন গোয়েন্দারা। ভাবছেন এখানেই শেষ? না, এখানে শেষ নয়, আরও আছে, শুনুন। পাক গুপ্তচর সংস্থা ISI বর্তমানে বাংলাদেশে ভীষণভাবে সক্রিয়। লস্কর প্রধান হাফিজ সাইদের নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়া তাদের সক্রিয় একটা সংগঠন কিন্তু বানাচ্ছে বাংলাদেশে, আর সেই সংগঠন বানানোর ইতিমধ্যে অনুমতিও দিয়েছে বা গ্রিন সিগন্যাল দিয়েছে ইউনূস। লস্কর শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সৈফের উস্কানিমূলক বক্তব্য, অপারেশন সিঁদুরের জবাব দিতে তৈরি তারা, দাবি করেন শীর্ষ লস্কর কমান্ডার।
সাইফুল্লাহ ঘনিষ্ঠ সম্প্রতি বাংলাদেশ সফর করেন, আর যিনি আবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেছিলেন। সেই সীমান্তবর্তী এলাকায় যে মসজিদ কিংবা মক্তব রয়েছে, সেখানকার যুবকদের কট্টরপন্থী জেহাদের জন্য তিনি উদ্বুদ্ধ করেন। শিলিগুড়ি করিডর, 7 সিস্টার্স নিয়ে ক্রমাগত বাংলাদেশের হুমকি, ফলে নতুন করে জঙ্গি মডিউল এবং স্লিপার সেলগুলো যদি সক্রিয় হয়ে ওঠে বা এগুলোর মধ্যে যদি একটা যোগসূত্র তৈরি হয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দারা। চট্টগ্রাম বন্দরে রবিবার পৌঁছেছে পাক যুদ্ধজাহাজ PNS সাইফ। সোমবার সন্ধ্যায় লালকেল্লায় বিস্ফোরণ, ফলে দুয়ে দুয়ে 4 যে হচ্ছে সেটা কিন্তু বুঝতেও পাচ্ছেন গোয়েন্দারা। জানা যাচ্ছে 3 দিন এই যুদ্ধজাহাজ নাকি থাকবে বাংলাদেশে। এই যুদ্ধজাহাজেই রয়েছেন পাক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। তিনি আবার ইতিমধ্যে ইউনুস এবং ওয়াকারের সঙ্গে একাধিক বৈঠকও করে ফেলেছেন। বাংলাদেশের বেশ কয়েকটি নৌঘাটিও ঘুরে দেখবেন এই অ্যাডমিরাল নাভিদ আশরাফ। কিন্তু কেন হঠাৎ এই যুদ্ধজাহাজের প্রয়োজন কেন পড়ল? বাংলাদেশেই বা কেন তারা ঘাঁটি কাটল? পাক নৌ আধিকারিকদের বাংলাদেশের নৌঘাটি ঘুরে দেখার পিছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? হঠাৎ করে কেনই বা পরিত্যক্ত লালমনিরহাট এবং ঠাকুরগাঁও বিমান ঘাটির পুনর্নির্মাণ করছে বাংলাদেশ? চীন থেকে এখনই কেন বা অস্ত্র কিনতে হচ্ছে বাংলাদেশকে? একদিকে জঙ্গি, অন্যদিকে বাংলাদেশ সরকার, পাকিস্তানপন্থী বাংলাদেশি সেনা, পাক সরকার, পাক সেনা একসঙ্গে কি জোট বাঁধছে ভারতের বিরুদ্ধে? যদি সত্যি হয়, আজ কিন্তু পেয়ে গিয়েছে ভারত। তাই নর্থ ইস্টে আরও 3টি সেনা ঘাঁটি বৃদ্ধি করছে বা করেছে ভারতীয় সেনা। বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের চোপড়া এবং আসামের ধুবড়িতে বহু সেনা ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। আর এবার আসি পাকিস্তানের কথায়। ইতিমধ্যে প্রায় প্রত্যেকে জানেন, লালকেল্লায় বিস্ফোরণের পরের দিন অর্থাৎ মঙ্গলবার ইসলামাবাদে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় 12 জনের। আরেকটি বিস্ফোরণ হয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনা কনভয় লক্ষ্য করে। সেই বিস্ফোরণে প্রাণহানি না ঘটলেও 16 জন আহত হন। পাকিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভারতকেই কাঠগড়ায় তুললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি কি বলেছেন জানেন? তিনি বলছেন পাকিস্তানকে অশান্ত করতে নাকি ভারতের মদতপুষ্ট জঙ্গিরা পাকিস্তানে ক্রমাগত হামলা চালাচ্ছে। আরে এটা তো সবাই জানে, দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদীদের জন্মদাতা হলো পাকিস্তান। তারাই তো জঙ্গিদের পোষণ করে। শাহবাজ শরীফের এমন আজগুবি যুক্তির পরে বিষয়টা কি দাঁড়ালো? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এটাই তো দাঁড়াচ্ছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ কি চাইছে? ভারতের সহ্যের বাঁধ ভাঙলে নিজেদের সামলাতে পারবে তো বাংলাদেশ? এই প্রশ্নটা আমি রাখলাম। আর সমস্ত উত্তরের জন্য নজর রাখবেন কিন্তু আর প্লাস নিউজ ডিজিটাল।